ওয়েলকাম এর এডুকেশন নাম্বার 1 চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তোমাদের মূল বিষয় হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সোনার তরী কবিতার কিছু শর্ট প্রশ্ন আলোচনা। যারা চ্যানেলটি নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। প্রথম প্রশ্ন, সোনার তরী কবিতাটি মূল কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সোনার তরী কবিতাটি সোনার তরী শীর্ষক কাব্যগ্রন্থের অন্তর্গত। পরবর্তী প্রশ্ন, সোনার তরী কবিতাটি কবি কোন অঞ্চলে থাকাকালীন রচনা করেছিলেন? সোনার তরী কবিতাটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর শিলাইদহে বটে থাকাকালীন রচনা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, সোনার তরী কবিতাটি কোন সময়ের রচনা? সোনার তরী কবিতাটি কবি রচনা করেন 1298 বঙ্গাব্দের ফাল্গুন মাসে। পরবর্তী প্রশ্ন, সোনার তরী কবিতাটি কী জাতীয় কবিতা? সোনার তরী কবিতাটি একটি জীবন দেবতামূলক রূপক শ্রেণীর কবিতা। পরবর্তী প্রশ্ন, কবিতাটিতে সোনার তরী শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? সোনার তরী কবিতায় সোনার তরী শব্দটি মূলত ব্যবহৃত হয়েছে আমাদের সমস্ত কর্মকীর্তির সুরক্ষাস্থান রূপে। সেখানে আমাদের সৃষ্টিকাল প্রবাহের স্রোতে বিলীন হয়ে যাবে না। পরবর্তী প্রশ্ন, সোনার তরী কবিতায় কালপ্রবাহ এর রূপক হিসাবে কাকে প্রয়োগ করা হয়েছে? সোনার তরী কবিতায় কালপ্রবাহ এর রূপক হিসাবে প্রয়োগ করা হয়েছে ক্ষুরধারা খরফরসা ভরা নদীকে। পরবর্তী প্রশ্ন, কবি নৌকার মাঝিকে কি দিতে চেয়েছিলেন? কবি নৌকার মাঝিকে তার সোনার ধান দিতে চেয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, কবি নিজে নৌকায় উঠতে পারেননি কেন? নিজের ভাড়া ধান নৌকায় তুলে দেওয়ার পর কবির নিজের ঠাঁইয়ের জন্য নৌকাতে আর কোনো স্থান ফাঁকা ছিল না, তাই তিনি নৌকায় উঠতে পারেননি। পরবর্তী প্রশ্ন, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। সোনার ধান বলতে কবি কী বোঝাতে চেয়েছেন? সোনার ধান বলতে কবি নিজের বহু সাধনায় সৃষ্ট কাব্য সম্ভারকে বোঝাতে চেয়েছেন। কবি কীর্তি সোনার মতোই প্রিয় ও লোভনীয়। পরবর্তী প্রশ্ন, ঠাঁই নাই ছোটতে তরী কে কাকে বলেছেন? সোনার তরী নাবিক অর্থাৎ কবির জীবনের অধিষ্ঠাতা দেবতা এই কথা কবিকে বলে তার প্রার্থনা মঞ্জুর করলেন। এবার তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। প্রশ্নের মান 2, সোনার তরী কবিতার বিষয়বস্তু অতি সংক্ষেপে উল্লেখ করো। সোনার তরী কবিতায় কবি বলতে চেয়েছেন যে দুরন্ত কালের প্রবাহ তার তীব্র বেগে সব কিছু ভাসিয়ে ডুবিয়ে শেষ করে দিয়ে চলে যায়, কেবল রক্ষিত হয় মানুষের উজ্জ্বল কীর্তি। পরিমিত জীবনে মানুষকে কাজ করতে হয় সীমিত কার্যক্ষেত্রে, সেখানে বহু বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় তাকে। রক্ষাকর্তা শুধু শ্রেষ্ঠ কর্মকেই রক্ষা করেন, কিন্তু কর্মকর্তা ভেসে যান কালের প্রবাহের সাথে। পরবর্তী প্রশ্ন, রাশি রাশি হলো সারা উদ্ধৃতাংশটির মূল অর্থ বুঝিয়ে দাও। মানুষকে সঠিক সময়ের মধ্যে সমস্ত কাজ সম্পূর্ণ করতে হয়। কবিও সেই রকম নিজের কাজ সম্পন্ন করেছেন, তাই ধান কাটা শেষ হওয়ার মধ্যে দিয়ে নিজের কাজের অবসানের কথা ব্যক্ত করেছেন তিনি। মানব জীবনে যত দায়িত্বভার তার উপরে ছিল তার সমস্তই তিনি পালন করেছেন বলে এই কথা তিনি বলেছেন। পরবর্তী প্রশ্ন, সোনার তরী কবিতাটির প্রধান বৈশিষ্ট্য কী? সেই বৈশিষ্ট্যের প্রধান লক্ষণ কী? সোনার তরী কবিতাটির প্রধান বৈশিষ্ট্য হলো কবিতাটির লিরিক বা গীতিকাব্য ধর্মিতা। এই বৈশিষ্ট্যের প্রধান লক্ষণ হলো কবির ব্যক্তিগত কথা প্রকাশ পেয়েছে এই কবিতায়। পরবর্তী প্রশ্ন, দেখে যেন মনে হয় চিনি ওহারে কাকে দেখে কবির এমন কথা মনে হয়েছে? সমস্ত ধান কাটা হয়ে যাওয়ার পর কবি যখন বর্ষামুখর দিনে নদী তীরে বসে
আছেন তখন তিনি দেখেন যে একজন গান গাইতে গাইতে তার তরি বেয়ে পাড়ে আসছে। প্রকৃতপক্ষে আমাদের সৃষ্টিসমূহের রক্ষাকর্তার কথা এখানে বলা হয়েছে। তাকে দেখেই কবি মনে করেছেন তিনি যেন তাকে চিনতে পেরেছেন। পরবর্তী প্রশ্ন, দেখে যেন মনে হয় চিনি ওহারে, ওহার পরিচয় দাও বা পরিচয় কি? অনেকের মতে সোনারতরী কবিতায় রবীন্দ্রনাথের জীবন দেবতার প্রথম আবির্ভাব হয়েছে। জীবন দেবতা নামটা তখনও তৈরি হয়নি, চিত্রকাব্যে এই নামটা সৃষ্টি হয়েছে। এই জীবন দেবতা কবির অন্তরে চিরদিন বাস করেছেন। তিনি চিরদিনই তার ব্যক্তিসত্তার ওপর এক পৃথক কবিসত্তা, সমগ্র কবি জীবনের নিয়ন্ত্রী এক অপরা শক্তি। পরবর্তী প্রশ্ন, শূন্য নদীর তীরে রহিনু পড়ি, নদীর তীর শূন্য কেন? সেখানে কে পড়ে রইলেন? যখন সোনার ধান সোনার তরীতে সঞ্চিত হলো, কবির কাব্যকৃতি অমরতার অধিকারী হলো। কবি তার পূর্ব প্রতিশ্রুতি ভুলে তার ব্যক্তিসত্তার জন্যই তরীতে একটু স্থান চাইলেন, কিন্তু মহাকালের নির্মম পরিহাস তার সেই অনুরোধ কর্ণপাত করলেন না। কবি তার সারা জীবনের সম্পদ মহাকালের হাতে তুলে দিয়ে নিজে নিঃসঙ্গ নদী তীরে অপরিসীম রিক্ততার বেদনার পরিত্যক্ত হলেন। এই পৃথিবীতে কবির ব্যক্তিত্ব সৃষ্টিকালে নিঃসঙ্গ, তাই নদী তীরকে শূন্য বলা হয়েছে। তার এই শূন্য তীরে পড়ে থেকে এই ছোট ক্ষেতে একাকী সাধনা করে আরও অনেক ফসল ফলাতে হবে। পরবর্তী প্রশ্ন, ঠাঁই নাই কোথায়, কেন ঠাঁই নাই? কালপ্রবাহের ধাবমান গতির হাত থেকে আমাদের সৃষ্টিসমূহকে রক্ষা করতে যে সোনার তরী বয়ে চলে, সেই তরীতে কবির জন্য কোনো জায়গা নেই, কারণ কবি নিজেই তার সমস্ত সোনার ধান অর্থাৎ উজ্জ্বল সৃষ্টি ও কীর্তি দিয়ে সেই নৌকা পরিপূর্ণ করে দিয়েছেন। তাই সেখানে কবির উপবেশনের জন্য কোনো স্থান নেই। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওগুলি অবশ্যই তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর কোন কোন ভিডিও লাগবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও।